বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমত প্রদর্শন ছিল অপরাধ, মিলত গুমের মতো জঘন্য শাস্তি, ঠাঁই হতো আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালায়। আজ 24শে এপ্রিল আনুমানিক দুপুর 2টায় আমাদের চকপাড়া সীমান্তের দর্শক শ্রোতা, বিএনপি নেতা ইলিয়াস আলী। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের পর আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসলে এই বিএনপি নেতা ইলিয়াস আলী বেরিয়ে আসেনি, কিন্তু অবশেষে এবার কোন আয়নাঘর থেকে খুঁজে পেল এই ইলিয়াস আলীকে এবং ইলিয়াস আলীকে নিয়ে যেই সংবাদ পাওয়া গেল। দর্শক শ্রোতা, অবশেষে নতুন একটি আয়নাঘরের সংবাদ পেয়েছে, যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে আয়নাঘরটি কোথায় ছিল এবং কিভাবে এই আয়নাঘরটি আসলো। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমত প্রদর্শন ছিল অপরাধ, মিলত গুমের মতো জঘন্য শাস্তি, ঠাঁই হতো আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালায়, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দলের অভিযানে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু দূরের সন্ধান মেলে নতুন এই আয়নাঘরের। এ নিয়ে বিশেষ প্রতিবেদন সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমের দেয়া তথ্য অনুযায়ী অনুসন্ধানে নামে সংবাদ মাধ্যমটির বিশেষ দল বের করে আনে নতুন এই আয়নাঘর। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে 8 বছর কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন তা তুলে ধরেন বিন কাশেম। কারাগারে বেশিরভাগ সময় চোখ বাঁধা থাকত, তবে বিমানের ওঠানামার শব্দ শুনতে পেতাম। নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। হুট করে হাত পা বেঁধে এলোপাতাড়ি আঘাত করা হতো। প্রতিবেদনে বলা হয়, প্রধান ভবনের পেছনে ছোট সুরক্ষিত জ্বালানাবিহীন ইট ও কংক্রিটের অবকাঠামো ছিল বন্দীদের আটকে রাখার উপযোগী, যার নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল সন্ত্রাস বিরোধী বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। প্রতিবেদনে ইকবাল চৌধুরী সহ মাইকেল চাকমা ও মাসরুর আনোয়ার নামে আরো 2 ভুক্তভোগীর সাক্ষাৎকার তুলে ধরেছে বিবিসি। একটি বাংলাদেশি অলাভজনক সংস্থার বরাতে বিবিসি আরো জানায়, 2009 সাল পর্যন্ত গুমের শিকার হয়েছেন অন্তত 709 জন, যাদের মধ্যে এখনো নিখোঁজ 155 জন। এদিকে গুমের মতো ঘটনাগুলো আওয়ামী লীগের অজান্তেই ঘটেছে বলে বিবিসিকে জানান দলটির মুখপাত্র ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অন্যদিকে উচ্ছেদিত আওয়ামী সরকারকেই দোষ দিচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাইজুল ইসলাম। বিবিসিকে বলেন, সারা দেশে 6 শতাধিক আয়নাঘরের সন্ধান মিলেছে। এসবের বিচার সম্ভব এবং একদিন অবশ্যই হবে বলে বিবিসিকে জানান এই প্রসিকিউটর। আজ 24শে এপ্রিল আনুমানিক দুপুর 2টায় আমাদের চকপাড়া সীমান্তের 184 মেইন পিলার থেকে আনুমানিক 1000 গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুরের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে এলাকায় আমাদের চৌকস টহল দল অভিযান পরিচালনাকালে দেখতে পায় 2 জন বেসামরিক ব্যক্তি 2টি প্লাস্টিকের ক্যারেট নিয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের চৌকস টহল দল দেখে তারা ক্যারেট 2টি ফেলে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমাদের বিজিবির চৌকস টহল দল সেখানে উপস্থিত হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশি করে দেখতে পায় একটি ক্যারেটে লাল টেপে স্কচ টেপে মোড়ানো 99টি ককটেল এবং আরেকটি ক্যারেটে 40টি পেট্রোল বোমা দেখতে পাই এবং আমরা পেট্রোল বোমা এবং দেশীয় ককটেল দেখতে পেয়ে আমাদের টহল দল আমাদের সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায় এবং আমরা এই আটককৃত ককটেল এবং বিস্ফোরক দ্রব্যাদি আজ আমরা শিবগঞ্জ থানায় জিডি করত হস্তান্তর করা হবে। এটা আমরা যে দেখতে পাচ্ছি এটা আমাদের দেশীয় তৈরি এবং যে পেট্রোল বোমা যেটা ব্যবহার করা হয়েছে এটা 250 ml এর পানীয় কোক এবং ফান্টা মিরিন্ডা ইত্যাদির কাচের বোতল দিয়ে এটা বিশেষভাবে তৈরিকৃত পেট্রোল বোমা এবং ককটেলটি দেখতে পেয়েছি এটা হচ্ছে কাচে আমাদের
যে জর্দার কৌটাকে ব্যবহার করে, বিশেষ পদ্ধতি ব্যবহার করে এটা বিস্ফোরক দ্রব্যাদি তৈরি করা হয়েছে। আমাদের কাছে তথ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য এই ধরনের একটা আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এই ধরনের বিস্ফোরক দ্রব্য পরিবহন একটা সম্ভাবনা ছিল। তো সেই পরিবহনের আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যকে আমরা মাথায় রেখে আমরা দীর্ঘ কয়েকদিন আমাদের গোয়েন্দা তৎপরতা চালু রেখেছি এবং ফাইনালি আজকে আমাদের বিজিবি সেটা সাকসেস হয়েছে। না, এটা ভারত থেকে না, এটা দেশীয় তৈরি, আমাদের সীমান্ত এলাকায় এটা তৈরি করা হয়েছে এবং আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এটা পরিবহন হচ্ছিল। আমাদের তথ্য ছিল এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে বিভিন্ন জেলায় এটা পরিবহন হবে। হ্যাঁ, আপনারা সঠিক, আমরাও এই দেশীয় তৈরি যে ককটেলটা এটাও আমরা নতুন দেখতে পেয়েছি। তো আমরা জানি যে এই ককটেলটা তৈরি করতে হলে দেশীয় গান পাউডার দিয়ে তৈরি করা হয়, যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ইতিপূর্বেও আমাদের 59 বিজিবি, আমাদের বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি এবং আমাদের এই ধরনের আটক এবং দর্শক, আপনি এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ, তারপর গুম, শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর। ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ। মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে। হত্যার পর খুনিচক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন। অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম। তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল শেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথটি জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার টিম। মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর 2 নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিমের সদস্যরা। এরপরই জিয়া তাহেরুলকে বলেন, তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহেরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে এসেছি। ইলিয়াস আলী গুমের তদন্ত করছে গুম কমিশন। গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।